তিন দিক থেকে হচ্ছে বিএনপির পতন। ইউনূসের আন্তর্জাতিক চাপ, জামায়াতের আন্দোলন আর হাসিনার ফেরার চেষ্টা। এই তিন দিকের চাপ এতটাই শক্তিশালী যে বিএনপি যতই চেষ্টা করুক না কেন তারা টিকতে পারবে না, কারণ যখন তিন দিক থেকে একসাথে আক্রমণ আসে তখন কোনো সরকারই টিকে থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে আপনি স্টেজে উঠা আপনি দেশ কিভাবে করবেন সেটা বললেন, ওই বিরোধী দলকে আর ওইভাবে খোঁচায়েন না। ওই স্বৈরা শাসকের ভূত জামাতের কাঁধে আসছে, এটা কেউ বিশ্বাস করবে? জামাতকে স্বৈরা শাসকের সাথে তুলনা করলে হবে? জামাতের কাউকে দেখাইতে পারবেন কোথাও চাঁদাবাজি করছে? গত 2 বছরে দেখাইতে পারবেন জামাতের মধ্যে নিজেরা গন্ডগোল কইরা কয়জন পৃথিবী থেকে বিদায় হয়েছে? আর আপনাদের নিজের দলের মধ্যে দেখেন তো, নির্বাচনের পরে সংখ্যাটা গণেন না, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকারের আইসাও আপনাদের নিজেদের গন্ডগোলে কতজন পৃথিবী থেকে বিদায় নিছে বুঝার চেষ্টা করেন। দেশের মানুষের কথা চিন্তা করেন। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। জনাব তারেক রহমান মুখ খুলে মনে হয় বিপদে পড়ে গেলেন। এই যে গতকাল মঞ্চের মধ্যে উঠে জনাব তারেক রহমান বললেন, মাওলানা ভাসানী 1979 সালে ধানের শীষের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দিয়ে বলেছিল, এটা আজকে থেকে তোমার প্রতীক। তবে দুঃখের বিষয়, সেই মাওলানা ভাসানী মারা গিয়েছে 1976 সালে। তাহলে 3 বছর পর তিনি কিভাবে জীবিত হয়ে এই ধানের শীষের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়ে গেলেন, এটা নিয়েই মানুষের প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। সংযত করুন। হাসিনার মতোই পালানোর জন্য গোপন সুড়ঙ্গ বানাচ্ছে তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখও খোঁচাখুচি হয়েছে। টাঙ্গাইলে গেছিল আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যখন গেছে ওইখানে মঞ্চে কৃষি কার্ড দিছে। কৃষি কার্ড নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমি বাঁকা চোখে দেখতে চাই না। ভাই 1 টাকা হইলেও তো মানুষ পাইছে, তাই না? কে কারে 1 টাকা দেয়, বুঝলেন না? কিছু হইলেও তো পাইতেছে মানুষ। আমি ওই অ্যাঙ্গেলই দেখতে চাই। কিন্তু ওইখানে উনি ভাষণ দিতে যায় একটা কথা বলছে, স্বৈরাচারের ভূত জামাতের কাঁধে। জামাতের নাম নাই উনি বলছে যারা ভোট কম পেয়েছে তারা তো এখন বিরোধী দলে, তাদের উপরে এখন ওই স্বৈরা শাসনের ভূত চেপে বসেছে। কারণ একটা টাইমে বিএনপিকে আওয়ামী লীগ বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। বিএনপি যখন সরকার গঠন করছে, বিরোধী দলে বৈশা আওয়ামী লীগ বলছিল সরকারকে একদিনের জন্য শান্তি দেব না। উনি ওইটাই তুলে ধরতে চাইছে যে জামাতে ইসলাম ওই ব্যবহারটাই করতেছে, আমাদেরকে একদিনের জন্য শান্তি দিবে না, ওইটাই তুলে ধরছে। দেখেন, এটা কিন্তু একটা খোঁচা হয়ে গেল। আর খোঁচাটা দিল কে? মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা কিন্তু যা তা ব্যাপার না, ওনার কথার দাম আছে। তো এটা সবাই সিরিয়াসলি নিছে। নেওয়ার পর দেখেন ওইখানে যে কৃষি কার্ড দিছে, এক কৃষককে সামনে তুলে ধরছে, উনি বক্তব্য রাখছে। উনি যখন কথা বলতেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবাক হয়ে ওনার মুখের দিকে তাকায় ছিল। তখনই বোঝা যাচ্ছিল উনি মনে মনে নিজেও বিশ্বাস করতেছে না আসলে কি এই লোক কৃষক, এত সুন্দর বক্তব্য দিতেছে। পরে জানা গেল ওই লোকটা কৃষক না, তবে সে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার, গ্রামে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে। এখন ফেসবুকে দেখা যাচ্ছে এই কৃষকের হাতে আইফোন, এই কৃষক বিভিন্ন এয়ারপোর্টে, বিদেশে, দেশে, গাড়ির সাথে অনেক রকম ছবি। এগুলো এআই দিয়েও বানানো যায়, অসম্ভব কিছু না। কিন্তু আমি ধরে নিতে চাই আমাদের দেশের কৃষক ধনী, আমি এটা ধরে নিতে চাই। আমেরিকা শুনছেন না, কৃষকরাই ধনী সবচেয়ে বেশি। আমেরিকান কৃষকরাই তো সবচেয়ে বেশি ধনী। তারা ভিলেজ সাইডে থাকে, দামি গাড়ি হাঁকায়, ওই যে মাথার ক্যাপ পরে না, ওই একটা ক্যাপের দামও আছে 5 লাখ টাকা, এরকম ধনী। আমাদের দেশের কৃষকরা ধনী হইতে পারবে না? নিশ্চয়ই ধনী হইতে পারবে। তবে কি উনি 2 মাসের মধ্যে ধনী হয়ে গেল? না, নিশ্চয়ই না। গত 15-16 বছর তো লাগছে ওনাকে ধনী হইতে। মানুষ তার রাতারাতি ধনী হইতে পারে না। কিন্তু এগুলো যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে ধৈর্য নিতে হবে কেউ তো বানাচ্ছে, কেন বানাচ্ছে ওই কথার জবাব দিতে। কারণ স্বৈরা শাসকের ভূত চাচ্ছে বিরোধী দলের কাঁধে। ওই কথাটার জবাব দিতে যায় ওই মঞ্চে যে কৃষককে কৃষি কার্ড দিছে, ওই কৃষককেই এখন সামনে তুই লাইনা বলতেছে ভুয়া কৃষক। এই লোকটা আসলে রাজনীতি করে, ধনী লোক, বড় লোক। এবং এমনও শোনা গেছে ওইখানে একজন কিষানি ছিল, ওই যে মাতলা মাথায় দিয়া, ওই কিষানির নাকি টাঙ্গাইল শহরে 5 তলা বাড়ি আছে, তাকে কিষানি সাজায়া, কৃষক সাজায়া এরকম নাটক করছে। কিন্তু এই নাটকটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানে? নিশ্চয়ই জানে না। যদি নাটক হয়ে থাকে তাহলে স্থানীয় লোকরা করছে, ওনার তো ঢাকা থেকে জানার কথা না। কিন্তু বদনামটা কার হবে সেটা হলো বড় কথা। এই সরকারের যেখানে যা কিছু ঘটুক না কেন, এই সমস্ত বদনাম এসা করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে।
গত 16 বছরের সমস্ত বদনাম শেখ হাসিনার উপরে পড়ছে না, ঠিক তেমনি ভাবে ওনার উপরে এসে পড়বে। এই জন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা পরামর্শ, ওই খোঁচাখুচি না কইরা ওই সুইর ভিতরে সুতা দিয়া দেন, আর সুতা দিয়া দিলেই সেলাই করতে পারবেন। সম্পর্ক যদি ছিঁড়া যায় থাকে, ওইটা সেলাই করার সময় এখনো আছে। ভাই ব্রাদার, 5ই আগস্টের ওই 36 দিনে অনেক ভিডিও তো আপনারা দেখছেন, গুলি খাইতেছে, পয়রা যাইতেছে, দৌড়ে এসে আরেকজন টাইনা নিয়ে যাইতেছে, এরকম ভিডিও দেখছেন না? ওইখানে কি ওই টাইনা নেওয়ার সময় জিজ্ঞাসা করছে, এ ভাই তুই কোন দল করিস, তুই কি বিএনপি না জামাত না শিবির? দেখে নাই, দেখছে বুকে রক্ত, রক্তের রং লাল, সবাই রক্তের রং লাল, নিজের ভাইকে নিজের টাইনা নিয়ে যাইতেছে। ওইখানে কিন্তু দল জিজ্ঞেস করতেছে না, মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত, কারণ সবাই মিলা স্বৈরা শাসকের বিরুদ্ধে একটা আন্দোলনে নামছে। ওনার শাসন আমলটা মাইনা নিতে পারতেছিল না, 16 বছরে মানুষ অস্থির হয়ে গেছিল, মানুষ বিচার পাইতেছিল না। সাংবাদিকরা তুইলা ধরলো বেনজির এত কোটি টাকার মালিক, এমন এমন জায়গা দখল করছে, হিন্দুদের জায়গা দখল করছে, রিসোর্ট বানাইছে, হাজার হাজার কোটি টাকা। ওনার 4-5টা ফ্ল্যাট আছে, এক একটা ফ্ল্যাটের দাম 100 কোটি টাকা। এইসব কিন্তু সবাই লেখালেখি করতেছিল, কিন্তু সরকার কি তাকে অ্যারেস্ট করছে? কোনো কিছু জিজ্ঞেস করছে না, সরকার নীরবে এয়ারপোর্ট দিয়া পার করে দিল। আওয়ামী লীগ সরকারের কথা বলতেছি, সেদিন থেকেই কিন্তু মানুষের ভিতরে ভীষণ ভাবে ক্ষোভ জন্ম নিছে। হায় হায়, সরকার এটা কি করলো? দেখেন, আওয়ামী লীগ সরকার কি জানতো না তাদের একজন মন্ত্রীর 350 বাড়ি বিদেশে? এটা কি জানতো না? নিশ্চয়ই জানতো। এগুলো আমাদের কাছ থেকে লুকাইতো, কিন্তু এখন তার ওই দিনটা নাই। এখন কোনো কিছুই লুকাইতে পারবে না কেউ, সবকিছু সামনে চলে আসবে। দেখেন না, আমাদের শিক্ষামন্ত্রী কোন কথা আগে বলছে, কোন কথা পরে বলছে, সবকিছু সামনে আসছে না? উনি বলছিল আমেরিকার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ইন করাবে। তারপরে ঘটনা তো আপনারা জানেন, জাইমা রহমানকে নিয়ে একটা ঘটনা ঘটছে, উনি কিছু জিজ্ঞাসা করছে কিছু বাচ্চা ছেলেকে, ওইটা নিয়ে আজকে আবার উনি জবাব দিছে। উনি বলছে, এটা আমি নির্বাচনের আগে ভোট চাইতে গেছিলাম আমার এলাকায় একটা স্কুলে, তখন আমি এই কথাটা বলছি, আমি তো মন্ত্রী হওয়ার পরে কথা বলি নাই। এখন এটা নিয়ে সবাই আমাকে ট্রল করতেছে। আবার উনি এটাও বলতেছে, আল্লাহ চাইলে কি জাইমা রহমান প্রধানমন্ত্রী হইতে পারবে না? যেমন তারেক রহমান সাহেব আল্লাহ চাইছে বলে প্রধানমন্ত্রী হয়েছে। এই কথা উনি জোর দিয়া বলতেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, আপনি ওই কোমলমতি বাচ্চাদের কাছে কেন যায় ওই কথাটা বলবেন? যারা 18-র উপরে, তাদের সঙ্গে যদি আলাপ করতেন তাইলে এত প্রশ্ন আসতো না। আপনি কোমলমতি বাচ্চাদেরকে যে কথাটা শিখাইতেছেন, এটা ভালো ইঙ্গিত করে না। উনি আবার জবাব দিতে গিয়ে বলছে, কেন আগের সরকার বলতো না পুতুলকে প্রধানমন্ত্রী বানাবে, এভাবে স্কুলে প্রচার করতো না? আগে সরকার এগুলো করছে বলেই তো 5 আগস্ট হয়েছে। আপনি আগে সরকার যা করছে ওইটার জবাব দিতে গিয়া জাইমা রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, আপনি পুতুলের সাথে জাইমা রহমানকে তুলনা করলেন, এটা কোনো কাজ করলেন না? কাজটা ঠিক হইলো না। আসলে হয়েছে কি জানেন, আমরা সরি বলতে জানি না। সরি বললে মনে করি ছোট হয়ে যাবো, হ্যাঁ ছোট হয়ে যাবো, কিন্তু সরি বলাটা মানুষকে কিন্তু বড় করে ভাই। আর নাইলে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। আবার নীরব থাকলেও ভাই মহা মুশকিল। নীরব থাকলে বলে উনি কথা বলে না কেন, কথা বলে না কেন। আবার কথা বলতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি হবেই, মানুষের স্লিপ অফ টাং অনেক কিছু চলে আসে ভাই। যেমন আব্দুল হামিদ ভাসানীকে নিয়ে একটা কথা উঠছে, ধানের শীষটা নাকি জিয়া রহমানের হাতে উনি তুলে দিয়েছিল 79 সালে, কিন্তু 76 সালে শাহাদাত বরণ করেন আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, উনি 76 সালে ইন্তেকাল করেন। এখন এটা নিয়ে না প্রচুর ট্রল হচ্ছে, কারণ এরকম ভুলভ্রান্তি কথা উনি নির্বাচনের আগে অনেক জায়গায় বলছে, ওগুলো সামনে নিয়ে আইসা সবাই ট্রল করতেছে। আমার কথা কি জানেন, মানুষের ভুল ভ্রান্তি হবেই, কিন্তু এই ভুল ভ্রান্তি নিয়ে এত ট্রল হবে কেন, এত কথা হবে কেন? ওই একটা কারণে, উনি যখনই মঞ্চে উঠে তখনই কেন জানি ওই জামাত ইসলামের দিকে আঙুল তোলে, খোঁচা মারে, ওদেরকে রাজাকার বলতে চায়, মুখে বলে না, যুদ্ধ অপরাধী বলতে চায়, মুখে বলে না, আকার ইঙ্গিতে বলে। কিন্তু আমার একটা প্রশ্ন, খুব বড় প্রশ্ন না, ছোট্ট একটা প্রশ্ন। আপনারা তো আওয়ামী লীগের রাজনীতি আপাতত নিষিদ্ধ করে রাখছেন, আগামী তো নিষিদ্ধ করে রাখবেন, এটা তো এখন প্রমাণিত সত্য। এখন যদি আপনারা ওই জামাতকেও নিষিদ্ধ করতে চান, ওদেরকে রাজাকার ট্যাগ দিয়া 71-এর ট্যাগ লাগায়া ওদেরকে যদি পচাইতে চান, দাবায় রাখতে চান, তাতে কি বোঝা যাচ্ছে? মানে আপনারা একাই রাজত্ব করতে চাচ্ছেন এই দেশে। এইটা প্রমাণ হয় না? এটা কি ভালো দেখায়? নিশ্চয়ই ভালো দেখায় না। আপনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, জামাত যে বিরোধী দল সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি জানেন, জনগণ বিরোধী দল। জনগণের সাথে প্রতিযোগিতায় নামছেন, জনগণই আপনাদের বিপক্ষে চলে যাইতেছে, কারণ আপনারা জনগণকে বিপক্ষ বানায় ফেলাইছেন। ওই যে জুলাই সনদ নিয়ে আবার ওই পুরোনো কথা, জুলাই সনদ, জুলাই সনদ। দেখ, জুলাই সনদ বাদ দেই, সামনে কিন্তু স্থানীয় নির্বাচন আসতেছে, ওটা একটা সিমটম দেখা দিছে। হাসনাত আব্দুল্লাহ চিটাগাং এক ধনীর বাসায় গেছিল না, মঞ্জুরুল আলম উনার নাম, উনি কিন্তু একটা সময় বিএনপির সাথে রাজনীতি করছে, আবার মেয়র পদেও দাঁড়াইছিল, আবার শুনছি আওয়ামী লীগেও ঢুকছে, আবার বোধহয় এখন এনসিপিতে আসতে চায়। নাহলে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যাবে কেন? হাসনাত আব্দুল্লাহ এখান থেকে বের হওয়ার পর ছাত্র দলের কিছু লোকজন বা ছাত্র নেতারা তাকে চারিদিক থেকে আটকায়। আমি তখন না হাসনাতের চোখের দিকে তাকাইছিলাম, ভাই ওর চোখ কিন্তু সবাই চোখের দিকে, হাতের দিকে না। কারো হাতে কোনো লাঠি আছে কিনা ওদিকে তাকাচ্ছে না, চোখের দিকে। কারণ শত্রুর অস্ত্রের দিকে তাকাইতে নাই, শত্রুর চোখের দিকে তাকাইতে হয়। ওই চোখই তো বইলা দেয় শত্রু কতখানি শক্তিশালী, কতখানি দুর্বল। হ্যাঁ, ওই চোখই বইলা দেয়। ফুটবল খেলা দেখেন না, ওই যে প্ল্যান্টি শট যখন দেয়, গোলকিপার আর একজন প্লেয়ার থাকে,
ওই গোলকিপার কোন দিকে তাকায় জানেন? পায়ের দিকে তাকায় না, কিন্তু ওর চোখের দিকে তাকায়, ওর চোখ বইলা দেয় কোন দিকে মারবে। ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহ কিন্তু সবাই চোখের দিকে তাকায় ছিল। কাজটা কিন্তু ভালো হয় নাই, হ্যাঁ, কাজটা মোটেও ভালো হয় নাই। মনে রাখতে হবে হাসনাত আব্দুল্লাহ কিন্তু নির্বাচিত এমপি, জনগণের ভোট নিয়ে কিন্তু নির্বাচিত এমপি, ওইটা মাথায় রাখতে হবে। ওই আগের হাসনাত আব্দুল্লাহ না। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ এখানে নীরব ছিল, তাকায় ছিল। একটা টাইমে উনি চলে গেছে, আর আমি বুঝলাম না উনি এত বড় ধনী মঞ্জুরুল আলম সাহেব, ওনার লোকজন কোথায় ছিল? ওনারা কেন সামনে আসলো না? ওনারা কেন ছাত্রদেরকে সরাইলো না? যাই হোক, ওই লোকটা বোধহয় গেরা কলে আছে, কারণ সে আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে। আমার মনে হয় এখন এনসিপিতে আসতে চায়, এটাই সবাই ভিতরে জ্বালা ধরছে। রাজনীতির শেষ কথা নাই। ওই লোকটা যদি আসে চিটাগাং থেকে, যদি আবার মেয়রে দাঁড়ায়, দাঁড়াক না, অসুবিধা কি? ভোট তো জনগণের হাতে। জনগণ যদি ভোট দিয়ে কাউকে পাশ করায়, অসুবিধা কি? তারপরে একটা কথা আছে, জনগণের ভোট জানি কিভাবে চুরি হয়ে যায় আবার। হ্যাঁ, ভোটের পরে রাত্রেবেলা কি জানি ঘটনা ঘটে, আমরা যা আশা করি তা পূরণ হয় না, উল্টাটা হয়। যাই হোক, উল্টাটাকে সোজা করা কোনো ব্যাপার না এই ইয়াং জেনারেশনের কাছে। দেখেন ভাই ব্রাদার, লাস্টে একটা কথা বলবো, এমন একজনকে নিয়ে কথা বলবো, আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, আমি অনেক ভালোবাসি। উনি কে? আবু হেনা রাজ্জাকি সাহেব, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেব। গত 2 বছর যাবৎ আমি দেখে আসতেছি ভাই, প্রত্যেকটা চ্যানেলে একা একা লড়াই করে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। অন্যায় কথা বলে না ভাই, একদম লিগেল কথা বলে, আইনি কথা বলে, আইনের মধ্যে যা আছে তাই বলে। উনার এইসব কথার উত্তর কেউ দিতে পারে না, কিন্তু উনি থামে নাই, উনি বলেই যাচ্ছে। এর মানে কি উনি ওই বিরোধী দল জামাত ইসলাম করে না? উনি কি এনসিপি করে না? নিরপেক্ষ লোক ভাই, একদম নিরপেক্ষ লোক। আমি দেখে আসতেছি। আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি নিরপেক্ষ? না, আমি নিরপেক্ষ না। আমি ভাই জামাত, এনসিপি, বিশেষ করে এনসিপি ঘেঁষা জুলাই পক্ষের লোক। আমি যে ভোটটা দিছি সে ভোটের অধিকার চাই, এর বেশি কিছু চাওয়ার নাই। এই ভোটের অধিকারটা যদি পাওয়া যেতাম না ভাই, কোনো রকম আর চিল্লাচিল্লি করতাম না। হ্যাঁ ভাই, কোনো রকম চিল্লাচিল্লি করতাম না। টোটাল চিল্লাচিল্লিটা হলো জুলাই সনদপত্রের জন্য, যে সংস্কার আমরা চাইছিলাম সেটার জন্য। আগের সিস্টেমে দেশ চলবে সেটা হইতে পারে না। এই যে এস আলমকে ফেরত আনতেছেন, এটা কি বার্তা দিচ্ছে জনগণের কাছে? একটু কানে কানে যা জিজ্ঞাসা করেন, কেউ ভালো চোখে দেখতেছে না। সবাই মনে করতেছে শেখ হাসিনা সব কিছুই ঠিক আছে, খালি শেখ হাসিনা ভালো না। এইটুকুই তো, টোটাল পাওয়ারটা রাখতে চান। শেখ হাসিনা যেভাবে বলছিল না, আমি পাওয়ার চাই, পাওয়ার, সেই পাওয়ারটাই তো দরকার। আর সংস্কার হয়ে গেলে সেই পাওয়ারটা থাকে না। সংস্কার হয়ে গেলে পুলিশ প্রশাসন, আইন কানুন সবকিছু স্বাধীন হয়ে যায়। এখানে আপনাদের কি প্রবলেম? জনগণের কি প্রবলেম? আমি তো মনে করি না। বা রাষ্ট্রের কি ক্ষতি বলেন আপনারা? রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? জনগণের কোনো ক্ষতি হবে? কোনো দলের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দেশের উপকার হবে। নতুন ভাবে দেশটা গড়ে ওঠার শক্তি পাবে। সেই শক্তিটাকে হরণ কইরা নিজেদের শক্তি বাড়াইতে চান। কি কারণে? জনগণ কি মাইনা নিবে? মাইনা নিবে না। জনগণের মন না বুঝলে মন পাবেন না। হ্যাঁ, জনগণের মন না বুঝলে মন পাবেন না। জনগণ কিন্তু এখন রাজনীতি বুঝে ভাই, রাজনীতি বুঝে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি ভাই ব্রাদার, বিদায় আগে একটাই কথা বলতেছি, আপনারা বুঝার চেষ্টা করেন। শেখ হাসিনার অপকর্ম শেখ হাসিনা একা করছে না, সবাই মিলা করছে। পুরো একটা গ্যাং, পুরো একটা মাফিয়া গ্যাং ছিল তো। কিন্তু বদনাম হচ্ছে কার? শেখ হাসিনা। ঠিক তেমনি বিএনপির যদি কোনো বদনাম হয়, বিএনপির যদি ওই একই অবস্থা হয়, বদনাম হবে কার? এই তারেক রহমান সাহেবের। আর তারেক রহমান সাহেবের বদনাম হওয়া মানে বেগম খালেদা জিয়ার বদনাম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদনাম। কারণ ওনাদেরই তো সন্তান উনি। ওনার কাছে জাতি অনেক কিছু আশা করে। মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে, আপনি স্টেজে উঠা আপনি দেশ কিভাবে গড়বেন সেটা বললেন। ওই বিরোধী দলকে আর ওইভাবে খোঁচায়েন না। ওই স্বৈরা শাসকের ভূত জামাতের কাঁধে আসছে, এটা কেউ বিশ্বাস করবে? জামাতকে স্বৈরা শাসকের সাথে তুলনা করলে হবে? জামাতের কাউকে দেখাইতে পারবেন কোথাও চাঁদাবাজি করছে? গত 2 বছরে দেখাইতে পারবেন? জামাতের মধ্যে নিজেরা গন্ডগোল কইরা কজন পৃথিবী থেকে বিদায় হয়েছে? আর আপনাদের নিজের দলের মধ্যে দেখেন তো, নির্বাচনের পরে সংখ্যাটা গণেন না। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকারের আইসাও আপনাদের নিজেদের গন্ডগোলে কতজন পৃথিবী থেকে বিদায় নিছে বুঝার চেষ্টা করেন। 17ই মার্চের পর থেকে মূলত প্রধানমন্ত্রী কয়েকটা কাজের ভিতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন। সংসদে তিনি কথা বলছেন না, একেবারে চুপচাপ থাকেন। এ নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। তো তিনি ভাবলেন যে একটু কথা বলা দরকার। তিনি 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন টাঙ্গাইলে গেলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে তিনি 2টি কথা বলেছেন। তার এই 2টি কথা নিয়ে প্রচন্ড ট্রল হচ্ছে, প্রচন্ড সমালোচনার ঝড় বয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই কথাটা তিনি এমন সময় বললেন যখন মুসাদ্দেক ইবনে মোহাম্মদ, তিনি তার কাছে কেউ একজন জিজ্ঞাসা করেছে বাংলার 12 মাসের নাম, তিনি সেটি ঠিকঠাক মতো বলতে পারেন নাই। এইটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রল করে তাকে একেবারে শেষ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই অস্ত্রটা বিরোধী পক্ষের হাতে চলে এলো। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেছিলেন, এই ধানের শীষ তোমার হাতেই মানায়, আজ থেকে এটি তোমার। এই জাতীয় আর কি। তার বক্তব্যটা একটু শুনিয়ে আসুন আমরা আগে। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনছেন, তিনি পরিষ্কার করে বলছেন 1979 সালে। অথচ বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
মাত্র 1 বছর পেয়েছিলেন। কিভাবে? 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তারিখটা ভালো করে মনে রাখবেন, 1975 সালের 7 নভেম্বরে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 1976 সালের 17 নভেম্বর। তাহলে কয়দিন? 1 বছর কয়েকদিন। 75 সালের 7 নভেম্বর আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 76 সালের 17 নভেম্বর। তাহলে 1 বছরের কয়েকদিন বেশি তিনি জিয়াউর রহমানের সাহচর্য পেয়েছিলেন বা সময়কালটা পেয়েছিলেন। আর বিএনপি দলটি প্রতিষ্ঠিত হয় 1979 সালে। তাহলে তারেক রহমান এখানে যে তথ্যটি দিলেন, 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ জিয়ার হাতে তার ধানের শীষ প্রতীকটি তুলে দিলেন। এইটা আবার কেন বললেন? এটার একটা ইতিহাস আছে। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন, এই দলের প্রতীক ছিল ধানের শীষ। তো পরে তিনি জিয়াউর রহমানের হাতে দিয়ে গেলেন। যাই হোক, এটি মানে শুধু ভুল নয়, এটি মারাত্মক ভুল। কারণ জীবিত যদি থাকতো ব্যক্তিটা, তাহলে হয়তো এখানে যে কোনোভাবে টেনে টুনে পোজানো যেত। কিন্তু তিনি তো 1979 সাল আসার প্রায় 3 বছর আগে মারা গেছেন। তাহলে তিনি কি করে এখানে এসে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিলেন? এটি অপতথ্য, ভুল তথ্য। এখন এই যে ভুল তথ্য প্রধানমন্ত্রী পরিবেশন করলেন বা বলে ফেললেন, এটি কিন্তু দোষের নয়। একজন মানুষ সবকিছুই জানবে, বিষয়টি এরকম নয়, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তা জানতে হবে তাদের যারা সেই পর্যায়ে চলে যায়। প্রধানমন্ত্রী তিনি এখন বিএনপি দলটির প্রধান, চেয়ারম্যান এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে তিনি যদি তার দলের ইতিহাস একেবারে তার যদি ঠোঁটস্থ না থাকে, এইটা ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা এই ইতিহাস তারেক রহমানের অবশ্যই জানা উচিত। শুধু তারেক রহমানের নয়, তার প্রথম সারির যে সমস্ত নেতারা রয়েছে তারা না জানা মানে অপরাধ। বিএনপির ইতিহাস একেবারে পাই টু পাই যদি তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও না জানে, এটি মারাত্মক অপরাধ। আমি এটা অপরাধই বলবো। কারণ দলের ইতিহাস না জেনে যদি কেউ রাজনীতি করতে আসে, তার দ্বারা সেই দল কি ফায়দা পাবে? যাই হোক, তিনি এই তথ্যটা যখন বললেন, তাহলে এইখানে একটা সমস্যা। তিনি দলের চেয়ারম্যান হয়েও তার ইতিহাস সম্পর্কে তিনি সেইভাবে আয়ত্ত করতে পারেন নাই। এরপরেও ওই যে মানুষ হিসেবে দুর্বলতা থাকতে পারে, মেনে নিলাম। এখন দ্বিতীয় পর্যায়ে যেটা চলে আসে, এবং এইটাই সবচেয়ে বড় ব্যাপার, যে তার যারা উপদেষ্টা আছে, তিনি তো 10 জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। 10 জন ব্যক্তিকে, রাজনৈতিক উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, এরকম 10 জন ব্যক্তিকে তিনি তার উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। এখন এই ক্ষেত্রে 2 জন ব্যক্তি তার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এই যে তিনি তথ্য দিচ্ছেন, তার এই তথ্য সরবরাহের ক্ষেত্রে 2 জন ব্যক্তির দায়িত্ব রয়েছে। একজন হচ্ছে আসিফ রেহান, তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর। আরেকজন হচ্ছে ডক্টর জাহিদুর রহমান। জাহিদুর রহমান হচ্ছে সরকারের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা। এরা দুজনই কিন্তু প্রতিমন্ত্রীর সমান। জাহিদুর রহমান কিন্তু আবার তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাহলে ব্যাপারটা কিন্তু এই 2 জনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যে তিনি যখন ওখানে যাচ্ছেন তিনি কি বিষয়ে কথা বলবেন, কতটুকু বলবেন, এইটুকু বেঁধে দেয়া এই 2 জনের দায়িত্ব ছিল। এখন প্রশ্ন আসে যে এই 2 জন তারা কি তাদের দায়িত্ব পালন করেছে নাকি ইচ্ছাকৃতভাবে? প্রথম কথা হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করেন নাই, অর্থাৎ প্রধানমন্ত্রীকে তারা সঠিক তথ্য পরিবেশন করেন নাই। তিনি কি বলবেন সেখানে সেই স্ক্রিপ্ট তাকে তৈরি করে দেওয়া হয় নাই, তাকে মাত্রা বা সীমারেখা তাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে তারা 2 জনই এখানে ব্যর্থ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি তারা তথ্য দিয়েও থাকে তাহলে অপতথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, মিসগাইড করেছে তাকে। এখন প্রশ্ন আসতে পারে যে তারা কেন মিসগাইড করবে প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, তাদের মিসগাইড করার একটা কারণ আছে। আমি এক্ষেত্রে আসিফ রেহান, যিনি প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা, তার কথা আমি একটু বাদ রাখছি এই কারণেই, তার চাচা ছিলেন আমিনুল হক। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি বিএনপি পরিবারেরই সন্তান। এবং তার আরেক চাচা ছিলেন হচ্ছে এনামুল হক, তিনি বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন, ইন্সপেক্টর জেনারেল। তিনি 1991 থেকে 1992 সাল পর্যন্ত, এটাও বিএনপির আমলে। তার মানে এটি বিএনপির পরিবার। তো উনি হয়তো তার সাথে বিট্রে নাও করতে পারে বা অপতথ্য নাও দিতে পারে বা তাকে বিপদে ফেলার চেষ্টা তার নাও থাকতে পারে। যদিও এখন কে কোন পদ দিয়ে কারে কি করছে বলা মুশকিল, কারণ প্রত্যেকেই এখন ভারতের, কারণ আমরা দেখেছি সরকারি দলে যারা থাকে তারাই ভারতের মুষ্টির ভিতরে কেন যেন আবদ্ধ হয়ে যায়, কারণ তাদের কিছু কিছু ভিডিও ওই দেশে থাকে। এখন বাকি থাকলো কে? ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান সম্পর্কে সন্দেহটা করার যথেষ্ট কারণ এই জন্য আছে যে তিনি বামপন্থী, তিনি বাম রাজনীতিবিদ। আর আমাদের দেশের বাম রাজনীতিবিদদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।
দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।